गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गणेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। যারা মা কামাখ্যার নাম স্মরণ করে চলেন, যারা মাকে অধিষ্ঠান করে চলেন, মাকে ডেকে চলেন, মার সান্নিধ্য নিয়ে চলেন, সে মানুষজনের কোনোদিন খারাপ হতে পারে না। তারপরেও যারা নিষ্ঠাবান মানুষ, তারা তো সবসময় মাতৃশক্তি চাইবেন। আমিও মায়ের শক্তি চাই। সুতরাং যারা যারা দূর অদূরে বসে অনুষ্ঠান দেখছেন, কাকা কাকিমা জেঠিমা বা আমার দাদা বৌদি দিদিরা এই সময় অনুষ্ঠান দেখছেন, তাদের আমি অসংখ্য প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাভাবিক থাকুন। আর এখন তো বুঝতেই পারছেন দিনকাল যা পরিস্থিতি, একটু স্বাভাবিক থাকতেই হবে, একটু সচেতন হতে হবে। কি করা যাবে, ঠিক আছে? কিছুটা কারণে যা যা হচ্ছে, এখন যা শুনছি তার মধ্যে থেকে নিজেদেরকে বাঁচতে আগে বেঁচে থাকলে তারপর তো আবার দেখা, এইরকম একটা ভয়ঙ্কর ব্যাপার মনে দাঁড়িয়ে গেছে। কি হয়, কখন কি হয়, যাই হোক, তার মধ্যে থেকেও আমরা উইন করব, আমরা জিতবো, আমরা ভালো থাকবো। ওপরে একজন আছেন, উনি আমাদেরকে দেখে রাখবেন। কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রিয়াং কামনাং দেহি মিনিতাং কামেশ্বরী নমস্তুতে। এই অনুষ্ঠানটা আমার মনে হয় আপনারাই বলেছেন, মানে ইউটিউবে লিখেছেন যে এটা একটা টিউটোরিয়াল প্রোগ্রাম, মানে শিক্ষামূলক অনুষ্ঠান। তা আমি সেটাকেই ধরে নিয়েছি, হ্যাঁ সত্যিই তাই, এটা শিক্ষামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটার গুরুত্ব পায় কিসে? টোটকা টিপসে, হরস্কোপের মাধ্যমে, দেবদেবীর যন্ত্রম, দেবদেবীর সান্নিধ্যের কিছু স্মৃতি, দেবদেবীর কিছু গল্প, দেবদেবীর কিছু সততা, দেবাশিস মুখার্জির কিছু ক্রিয়াকর্ম সম্মিলিত যৌথভাবে একত্রিত করে এই অনুষ্ঠানটাকে পরিবেশন করা। কি কারণে? যাতে আমরা ভালো থাকি, আপনারা ভালো থাকুন, পৃথিবীতে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক। টোটকা টিপসের মধ্যে আসছেন, আমি আজকে একটা টোটকা টিপস নিয়ে এসেছি, যে এটা বলছি আপনাদেরকে, ভালো করে আপনারা নোট করবেন, ভালো করে শুনবেন, যেভাবে বলছি সেভাবে করবেন, তাতে আমার মনে হয় সুফল পাবেন। যারা বাড়িতে থেকে নিজেকে সব সময় অসুস্থ ভাব মনে করছেন, যে আমার মনে হচ্ছে আমার অসুস্থ, আমার শরীর চলছে না, আমার হাতে পায়ে যন্ত্রণা, আমার পায়ে হাত পা চলছে না, আমি তাদেরকে বলবো আপনারা ডাক্তার তো দেখাবেন, অবশ্যই ডাক্তারের ওষুধ খাবেন, এবং তারপরেও আমি একটা কথা বলি, আপনারা একটা বিশিষ্ট গাছের কথা বলছি, সেটা হচ্ছে শ্বেতাকন্দের শিকড়। শ্বেতাকন্দ ফুলের শিকড় প্রত্যেক পূর্ণিমায় একটু করে জোগাড় করে, 2 কর, এটা 1 কর 1 কর 2 কর জোগাড় করে আপনারা যদি দিদিভাইরা বা মা কাকিমা হন, বাঁ হাতে বাঁধুন, আর যদি কাকু জ্যাঠামশাই বা আমার দাদা বয়সী যারা আছেন তারা বাঁধলেন, ডান হাতে বাঁধুন। প্রত্যেক পূর্ণিমায় চেঞ্জ করে করে, পরিবর্তন করে করে পড়ুন। আশা করি ঠাকুরের আশীর্বাদে, বৃক্ষের আশীর্বাদে আপনার ব্যথা কমবে, একটু সুস্থতা বোধ করবেন। তবে একটা জিনিস বলি, তোলার কিন্তু নিয়ম আছে, বেনিয়মে তুললে কিন্তু সেই জিনিসটা কাজ করবে না। আমরা কারোর বাড়িতে যদি কেউ বিবাহিত বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, যদি আমাদেরকে ইনভাইট করতে চায়, তাহলে মনে হয় 1 সপ্তাহ আগে কার্ডটা দিয়ে যায়, তবে তো আমরা জানতে পারি সে বাড়িতে বিয়ে আছে। ঠিক সেরকম গাছটার গোড়ায় আগের দিনকে সন্ধেবেলায় বা রাত্রিবেলায় একটু কোনো পাতার মধ্যে একটু বাতাসা, একটু ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসতে হবে। ষষ্ঠাঙ্গে গাছটিকে প্রণাম করে বলে আসতে হবে, কালকে তোমার একটু শেকড় নেবো, আমি যে মনোবাসনা নিচ্ছি সে মনোবাসনা পূর্ণ করো। যদি একই গাছের থেকে শিকড় কাটতে থাকেন, তাহলে একবার যদি নিমন্ত্রণে জানান, তাহলে 15 দিন পর পর আর জানাতে হবে না। যদি বিভিন্ন গাছ থেকে করেন, তাহলে কিন্তু এইভাবে নিমন্ত্রণে জানিয়ে জানিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, মামলা মোকদ্দমায় জর্জরিত, মামলা মোকদ্দমা কিছুতেই মামলা মোকদ্দমা সরছে না, একের পর এক এটা ডেট ওটা ডেট, হয়তো আপনি কোনো ব্যাপারে নির্দোষী, তবুও মামলাটা চলছে, হয়তো আজকে না হলে মিটবে ঠিকই, মামলা নির্দোষী হলে তার কখনো কোনো রকম কিছু হয় না, সে মুক্তি পায়, কিন্তু সেটা তাড়াতাড়ি যেতে হয়। অনেক ক্ষেত্রে গ্রহের ফের, অনেক ক্ষেত্রে গ্রহের একটা ফের, যে হচ্ছে রবি গ্রহ। রবি গ্রহের ফেরে কি হয়? মান সম্মান নষ্ট হয়, মামলা মোকদ্দমা হয়,
জর্জরিত হয়ে যায়, তার সঙ্গে মঙ্গলের প্রভাব যদি থেকে থাকে, তাহলে তো একবারে একটা বাড়িতে যদি মনে করেন একটা 51 পরিবারের সঙ্গে মিলিত হয়ে একটা মামলা হলো, একটা মামলার পরিপ্রেক্ষিতে আরও 10খানা মামলা চলতে থাকলো, মানে জীবনে ভাত খাওয়ার পয়সা কমতে থাকলো, মামলা চালানোর পয়সা বাড়তে থাকলো। সেক্ষেত্রে দেখা যায় আপনার রবি মঙ্গল নিচস্থ পর্যায়ে নেমে গেছে। আপনার নবতারাতে আপনার ভাব চার্ট, সেই চার্ট দেখলে বোঝা যায় নিচে নেমে গেছে, এবং নক্ষত্রের পরিবেষ্টিত ভাষায়, লগ্ন স্ফুট যে পরিবেষ্টিত ভাষায় যে নক্ষত্র কি আছে, সেই নক্ষত্র অধিষ্ঠান কি, ভরণী না বিশাখা না পুষ্যা না কোন নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র, সেটা বিচার করলে সঙ্গে সঙ্গে কোনটা আপনার কোন ভালো আছে, না আপনাকে এই পথেই নিয়ে যাবে, মামলার পথে আপনাকে একদম ভিখারি করে ছেড়ে দেবে, সেটাও দেখা যায়। এবং এখান থেকে সাময়িকভাবে রিলিজ পাওয়ার জন্য একটা টোটকা আপনাদের বলি, সেই টোটকাটা আপনারা অ্যাপ্লাই করুন। যেদিন যেদিন মামলা ডেট পড়বে সেদিন রক্ত চন্দন গুলবেন, এবং রক্ত চন্দন গুলে বাঁ হাত দিয়ে অনামিকার আঙুল দিয়ে টিপ পরবেন, আর 2-3টে আতপ চাল কপালে লাগাবেন। আর যখন লাগাবেন তখন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যে যখন আপনি লাগালেন তখন আপনি একটা চিন্তাধারা করবেন। কি চিন্তাধারা করবেন বলুন তো? আপনার মানসিক মানে মন থেকে ভাববেন, যে আপনার চোখটা বন্ধ করবেন 1 সেকেন্ডের জন্য, ভাববেন আপনার চোখের বাইরে বৃহৎ সূর্যটা দাঁড়িয়ে আছে, বৃহৎ সূর্যটা, আর কিচ্ছু ভাববেন না, খালি ভাববেন বড় সূর্যটা আপনার চোখের সামনে। আর একবার মন থেকে খালি বলবেন, জবা কুশম শঙ্কার শঙ্কর শপেং মহাদুতিন ধন্তারিং সর্ব পাপাগ্নং প্রাণতস্মি দিবাকরম বলে দিয়ে আপনি আস্তে করে চোখটা খুলুন। কিঞ্চিত কণিকের জন্য একটু ঝাপসা লাগবে, তারপরে ক্লিয়ার দেখতে পাবেন, এবং তারপরে আপনারা মোকদ্দমা উদ্দেশ্যে আপনারা আদালতে চলে যান। এইভাবে 16টা ডেট করুন, নিষ্কৃতি হওয়া আরম্ভ হওয়া শুরু হয়ে যাবে। তারপরে যদি আরো জটিল মামলা হয়, দেখুন একটু শাস্ত্র পড়ুন, তাতে কিন্তু বিধান দেওয়া আছে। জটিল মামলা মোকদ্দমায় মানে আমাদের যে বংশ থেকে, বা আমিও আজকে দিল্লিতে বলুন, ব্যাঙ্গালোরে বলুন, গুয়াহাটি বলুন, আগরতলা বলুন, বাংলাদেশ বলুন, এতগুলো জায়গাতে আমার চেম্বার আছে। আমি এতগুলো জায়গায় কিন্তু আমাদের বংশের জেনারেশনের যে বৃহৎ বগলামুখী পুজো হতো, সেই বগলামুখী বৃহৎ যন্ত্রম তৈরি করে ধারণ করালে মামলা মোকদ্দমা থেকে নিষ্কৃতি অনেকে পেয়ে গেছেন, আর এখনও অনেকে পেয়ে যাবেন আশা করি। তার কারণ হচ্ছে এই পুজো অর্চনা কখনো বিফলে যায় না, তবে আপনাকে নির্দোষ হতে হবে। পুজোর কথা মানে পুজো জিনিসটা বা দেবদেবীর কাছে যাওয়া মানে কি, সত্যি জিনিসটাকে ওনাকে জানানো। এখন আমি অসৎ, আমি তথাপি একটা বগলামুখী যন্ত্র তৈরি করলাম, করে সেটা ধারণ করলাম, কাজ হলো না, সেটা করে কোনো লাভ নেই দাদা ভাই, একদম পরিষ্কার কথা বলে দিলাম। এবার যদি মনে করেন আপনার শত্রু বেড়ে গেছে, তারা মামলা করছে, তাহলে বগলামুখী প্রত্যঙ্গীরা এই জিনিসটা আপনাকে ভেঙে কেউ বোঝাবে না। কেন? গূঢ়তন্ত্র, অনেক গভীর তত্ত্বের কথা বলছি, যে তত্ত্ব ভয়ঙ্কর তত্ত্ব, যে বগলা আর প্রত্যঙ্গীরা একসাথে কম্বাইন করে সেই যন্ত্রটাকে পুজো পার্বণ ষোড়শ প্রচারে করে, হোম যজ্ঞ বিধিবিধান মতন করে যন্ত্রটা আপনাকে ধারণ যদি আপনি করেন, সেই যন্ত্র একটা আপনার জীবনে একটা সুন্দর একটা কাজ করে দেখাবে, যে আপনি মামলা মোকদ্দমার থেকে নিষ্কৃতি একের পর ধীরে 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 পেয়ে যাচ্ছেন। তবে এটা নাকি আজকে নিলে কালকেই আপনি নিষ্কৃতি পাবেন, বা 1 সপ্তাহে পেয়ে যাবেন, বা 1 মাসে পেয়ে যাবেন। সময় একটু দিতে হবে। কেন? পুজোটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, যে একটা কয়েন কিনলাম, কয়েনের এই পিঠটাও হেড আঁকলাম, ওই পিঠটা হেড আঁকলাম, এবার টস করে আপনাকে বলছি আমি যে হেড না টেল, যে হেড হবে সে জিতবে। এখন আমি যদি বলি হেড হবে, আমি জিতবো, তা আমি যেদিকেই ফেলি না কেন ওটা হেড হবে, ইটস অন ব্ল্যাক ম্যাজিক। তো সেটা ভ্রান্তিতে দিয়ে নিয়ে যাওয়া, আপনাকে ভ্রান্তির উদ্দেশ্যে নিয়ে যাওয়া, এটা সেই জায়গায় নয়। পুজো অর্চনাটা সেটা নয়। দ্বিতীয় একটা টোটকাতে আসি। দ্বিতীয় টোটকা যেটা হচ্ছে, আমি একটা জিনিস কিন্তু অনেক পেয়েছি, মানে আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছে অনেক মা বোনেরা, যে দাদা প্রচুর মাথা চুল উঠে যায়, কিছু করার আছে কি, কিছু করা যেতে পারে? দেখো বোনের, আমি একটা কথা বলি, পেটের প্রবলেম, পেটের সমস্যা যদি থেকে থাকে, তাহলে চুল ওঠা কিন্তু অস্বাভাবিক কিছু না। আমি কিন্তু নিজে করে উপকৃত, আমি কিন্তু সবাইকে একটা কথা বলবো, মানে মনে হয় তাতে ভালো হবে। অনেকে অহরহর মানে প্রচণ্ড মানে গ্যাসের প্রবলেমের জন্য গ্যাসের ওষুধ খেতে অভ্যস্ত অনেকে। তো আমিও একটা টাইমে উপোস করতে করতে প্রচুর আমাকে এই ওষুধ খেতে হতো, তার কারণ আমিও ওয়াকিবহাল। তা আমি যেটাতে উপকার পেয়েছি আমি তোমাকে সেটাই জানাবো। আমি বলবো প্রত্যেকদিন সকালে ফার্স্টে একটুখানি মুড়ি নিয়ে জল নিয়ে ভিজিয়ে কন্টিনিউয়াস করো। সকালে খালি পেটে জল ফল চা খাওয়ার দরকার নেই, আগে একটু মুড়ি জল ভিজিয়ে কন্টিনিউ খাওয়ার চেষ্টা করো। 7 দিন খেয়ে আমাকে বলো পেটে কোনো গ্যাসের ওষুধ লাগছে কি লাগছে না। সেকেন্ড হচ্ছে নারকোল তেল কেনো বাজার থেকে। নারকোল তেল কিনে দেখবে পুরনো বটগাছ যত পুরনো হয়,
বট গাছের শিকড় যে ঝুলছে, যেগুলো ঝুলে পড়ছে মাটিতে, ওখান থেকে কিছুটা শিকড় ভেঙে নাও, শিকড়টা ভেঙে নারকোল তেলে চুবিয়ে দাও, চুবিয়ে দিয়ে 3 দিন তো শিকড়টা ভিজুক, 4র্থ দিন থেকে ওই তেলটা মাথায় আস্তে 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 লাগানো আরম্ভ করো, 4র্থ দিন থেকে ওইটা লাগানো আরম্ভ করো। আরও এর থেকেও বেটার যদি রেজাল্ট পেতে হয়, মানে এই যা কাজ হবে, অব্যর্থ কাজ হবে, গাছগাছারা কখনো ভুল কাজ করে না, তার থেকে আরও ভালো বেশি কাজ হয়, যদি অবশ্য অনেকে পায় না, তাই এটা হয় না। পঞ্চমুখী জবা যদি কোথাও পাওয়া যায়, রক্তাক্ত বর্ণ পঞ্চমুখী জবা যদি পাওয়া যায়, তাহলে সেই জবা গাছের শিকড় আর এই বট গাছের শিকড় একত্রিত করে যদি তুমি এখানে দিয়ে দাও, নারকোল তেলের মধ্যে ভিজিয়ে 3-4 দিন রাখো, তারপর থেকে মাখতে থাকো, কিন্তু ধৈর্য হারালে হবে না। 2-4 দিন 5 দিন 7 দিন মাখলাম এরকম করলে হবে না, কন্টিনিউ মাখতে হবে। সপ্তাহে একদিন গাজরের রস মাথার গোড়ায় গোড়ায় লাগানো উচিত। গাজরের রস মাথা চুলের গোড়ায় গোড়ায় লাগালে চুলটা মসৃণ হবে, সিল্কি ভাব আসবে, এমনকি চুল মানে বৃদ্ধি পাবার প্রবণতাও বাড়বে, করতে পারো। তৃতীয় আমি টোটকাতে আসছি। অনেকে বাড়ি থেকে বেরোলেই মনে হয় যে আমার ভাগ্যে কোনো কাজ নেই, আমি আজকে বেরোবো না, আর দূর আমার বেলা হয়ে গেছে, বেরোবো না, বেরিয়ে কোনো কাজ নেই, আর আমার কাজ হবে না, আর বোধহয় আমার দ্বারা জীবনে কিছু হবে না। আমি আপনাদেরকে হাত জোড় করবো, প্লিজ নিজেকে এভাবে তিলে তিলে শেষ করবেন না। তার কারণ হচ্ছে আপনাকে ঈশ্বর পাঠিয়েছে 2 হাত 2 পা 2 চোখ দিয়ে পাঠিয়েছে, আপনাকে 10খানা আঙুল দিয়ে পাঠিয়েছে, হাত 2 কাজ করার জন্য দিয়েছে। সকাল সকাল উঠুন, জাগুন, কাজে বেরিয়ে যান, উঠুন জাগুন, বেরিয়ে যান। আপনি ঘুমিয়ে আছেন, আপনার জায়গায় অন্য লোক কাজ করে পেয়ে যাচ্ছে, আপনি ঘরে শুয়ে আছেন, কুড়েমি করছেন বলে, বেরোচ্ছেন না বলে আপনার কাজ হচ্ছে না। সুতরাং এটা যদি মনে করেন যে আপনার মনের মধ্যে বসে গেছে, মনের রোগটাকে দূর করার ক্ষমতা কিন্তু আমার নেই, সেটা কিন্তু ডাক্তারই পারে, আমি পারি না। মনের রোগ কী করে দূর করব? এখন সেই জায়গাটাকে তাও একটা টোটকা বলে রাখি, যে টোটকাটা করলে অসুবিধা হবে না, আপনার মনটা ধীরে ধীরে কিন্তু কাজের দিকে অগ্রসর হবে। আপনি করবেন কি, প্রত্যেক দিন শোবার সময় রাত্রে বালিশের তলায় একটা বেলপত্র, তার মধ্যে আপনার নাম আর গোত্রটা লিখে শোবেন। আপনি দেখবেন আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে, আপনি উঠেই যাবেন, আপনার কাজের দিকে মনটা যাবে, কাজের দিকে মন টানবে। এই টোটকাগুলো অব্যর্থ। এরপরেও যদি টোটকা জানতে চান, আমার লেখা অতগুলো বই সারা বাজারে, মানে সারা পশ্চিমবাংলা, সারা পৃথিবীতে, এমনকি লন্ডন পর্যন্ত আমার বই এখান থেকে যায়, আমার লেখা। আমি আজকে নিজেকে অনেক গর্বিত মনে করি যে আজকে আমার টোটকা সেই একটা প্রস্তর সময় ছিল যখন ছোট ছিলাম, যখন হরিদ্বার গঙ্গার ওপারে চিল্লা বলে জঙ্গল ছিল, বসে বসে চুপচাপ একটা গাছ দেখতাম, আবিষ্কার করতাম, লিখতাম, টোটকা লিখতে থাকতাম। ঠিক আছে, সেই দিন আমার ব্যাগে যখন আমি লিখে লিখে একটা মোটা মোটা কাগজ তৈরি করতাম, সমস্ত দোকানদারের কাছে কাছে ঘুরতাম, আমার বইটা একটু প্রচার করবেন। তো অনেকে বলতো দিন দেখছি, কেউ করতো আর না। কিন্তু স্বনামধন্য একটি লাইব্রেরি, যার পড়ে হয়তো পছন্দ হয়েছিল, প্রথম বই আমার তুকতাকে জাগ্রত টোনা টোটকা টিপস, বইটা বেরোনো মাত্র ওনার কাছে আমি যে খবর পাই, বইটা 1 সপ্তাহের মধ্যে 50,000 বই বিক্রি হয়েছে। উনি সাফল্যের সঙ্গে বলেছিলেন, দেবাশিস মুখার্জি ইউ আর গ্রেট, আপনি আরও বই লিখুন। তারপর থেকে বেনারস যাওয়া, হরিদ্বার যাওয়া, নয়নাদি যাওয়া, জ্বালামুখী যতবার পুজোয় যাই, পুজো ছেড়ে দিয়ে পুজো কন্টিনিউ হওয়া, যখন পুজোটা সমাপ্ত হলো তারপরেও 3-4 দিন 5 দিন আমি থাকতাম, জঙ্গলে ঘুরতাম, ঘুরে আবিষ্কার করতে করতে আজকের ডেটে 18-19খানা বই লেখা কমপ্লিট। এমনকি আমি নিজেকে আজকে গর্বিত মনে করি আপনাদের জন্য। কেন এই বইগুলো দেখুন, একদিন আমি বেঁচে থাকবো না, কারণ আমি যেভাবে পরিশ্রমটা করি, আজকে আমার চেম্বার, আমি সপ্তাহে 1 দিন বসি, কেন আমি 5 দিন বসতে পারবো না? কখনো চিন্তা করেছেন? সপ্তাহে অ্যাস্ট্রোলজাররা নিজের চেম্বারে আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, সেখানে বসছে, বাট আমার কপালে নিয়ে বসতে পারি। বসতেই তো সবাই মানুষ আসবে, কিন্তু আমি বসতে পারি না। কেন বসতে পারি না? আপনাদের জন্য। আপনারা যে কাজগুলো আমাকে দিয়ে যান, সেগুলো আমার স্বার্থে অনেক দূরে দূরে ছুটতে হয়, বহু কষ্ট করতে হয়, করে তারপরে নিয়ে আসতে রেডি করে, আবার আপনাকে সময় মতো জিনিসটা দিতেও হয় আমাকে, সেই জন্য আমি পেরে উঠি না। যাই হোক, সেই বই থেকে আজকে বিদেশে গ্লাসগো সিটি, ম্যানচেস্টার, প্যারিস, ইটালি, লন্ডন, তার কোথায় কোথায় বলবো আপনার, ম্যাকাও সিটি, ব্যাংকক, সিঙ্গাপুর, যত প্রবাসী আছেন আমাদের, তারা এখান থেকে অর্ডার করে সমস্ত বই ওখানে নিয়ে গেছেন। এমনকি ইউএসএ, সমস্ত জায়গায়, সিয়াটেল, যেখানে যেখানে দেখবেন আপনি বই প্রচলিত, সেখানে আমার দেবাশিস মুখার্জির বই চলে গেছে। বইগুলোর নাম কি জানেন? বইগুলোর নাম হচ্ছে, একটা বইতে কালসর্পযোগ, ভৌমদোষ, শনির 7.5 পড়ে গেলে কি করে মুক্তি পাবেন। যাদের এখন মকর রাশি আর কুম্ভ রাশি চলছে, আমি তাদেরকে বলবো বইটা অবশ্যই কিনবেন। কালসর্পযোগ, শনির 7.5 ও ভৌমদোষ। শনির 7.5 কি কর্ম করলে, কি টোটকা করলে একটু রেহাই পাওয়া যায়। শনির 7.5 খুব বাজে জিনিস, আপনি জানেন।
7.5 বছর এত মারাত্মক উত্তেজনা করে দেয়, সেই উত্তেজনায় রাজবাড়ির রাজাকে ফুটপাতে নিয়ে আসে, এমনকি সুস্থ মানুষকে জেল হাজতবাস করিয়ে দেয়। একদম কনফার্মলি আমি বলছি, এটা আমার নিজের চোখে দেখা। শনির এই কাজ শনি এটা করাতে বাধ্য করায়। কিন্তু অনেক ক্ষেত্রে এক জায়গাতে কিন্তু এই সমস্যাগুলো নাও হতে পারে। যদি আপনার লর্ড মানে আপনার ভাগ্যস্থান মানে নবমপতি, নবম ঘরে যদি শনি থাকে, সেক্ষেত্রে 7.5 আসলে কিছুটা রেহাই পেতে পারেন। আপনাকে 2-3 বছর রেহাই দেবে, কিন্তু লাস্টের দিকটা আপনাকে খুব ধাক্কা দেবে। আরো বই আছে কষ্ট থেকে মুক্তি লাভের জন্য প্রমাণিত টোটকা টিপস। কষ্ট থেকে মুক্তি লাভের জন্য প্রমাণিত টোটকা টিপস। তাহলে 2টো বই হলো তুকতাকে জাগ্রত টোনা টোটকা টিপস। 3টে বই হলো, এই বইগুলো 3টে মানে কিভাবে তুকতাক করছে জাগ্রত টোনা টোটকা টিপস। 3টে হলো শত্রু পরাজয়, শত্রুর উপর বশ করে নিজেকে চালনা করেন, নিজেকে পরিচালনা করা। 4টে বই হলো বাস্তুশাস্ত্র। বাস্তু যদি খারাপ হয়, সেই বাড়িতে আমি কি বলবো না, সেই বাড়ি কখনো স্বর্গ হতে পারে না, মন্দির হতে পারে না, সে বাড়িকে শ্মশানে পরিণত করে দেয়। আমি বাস্তু নিয়ে আসছি, বইগুলো বলে নিই। বাস্তুশাস্ত্র পর মায়াজাল ইন্দ্রজাল, 6টা বই হলো। মায়াজাল ইন্দ্রজাল যারা শিখতে চাইছে পুজো পার্বণ কি করে করবো কি না করবো, তারা কি করে করবে, মায়াজাল ইন্দ্রজালটা শিখে একটু একটু করে অগ্রসর হওয়া, এটা হলো 6 নম্বর বই। জাগ্রত মন্ত্র টোটকা টিপস 7 নম্বর বই। যারা যারা নতুন মন্ত্র শিখতে চাইছেন, টোটকা শিখতে চাইছেন, এটা করুন। বিদ্যার্থী তারা কি পড়াশোনা করলে কিভাবে এগোলে, কোন টোটকাটা অ্যাপ্লাই করলে পড়াশোনাটা মসৃণ পথে এগোবে, কোন টোটকাটা অ্যাপ্লাই করলে সুন্দরভাবে লাইফটাকে স্টাইলটাকে লিড করবে পড়াশোনার মাধ্যমে, কোন টোটকাটা অ্যাপ্লাই করলে পড়াশোনায় কোনো বাধা ডিস্টার্ব আসবে না, কনসেন্ট্রেশন আসবে। 8 নম্বর বই হলো বিবাহে বাধা, বিবাহিত জীবনকে সুখে রাখার জন্যে কোন টোটকা টিপস। এই যে মা বোনদের বিয়ে বা আমার ভাইদের বিয়েতে আটকাচ্ছে বারবার, কোন টোটকাটা অ্যাপ্লাই করলে বিয়ের জায়গাটা আটকাবে না, এবং বিবাহিত জীবনও যদি অশান্তি হয় সেই জায়গাটা নিজেকে কি করে রিলিফ করা যায়, সেইটাও আছে একটা টিপসের বই। তারপর হচ্ছে অর্থ বৃদ্ধি ও ধন উপার্জন, কি করে ঘরে বসে কোন টোটকাটা অ্যাপ্লাই করলে কোন পুজোটার মাধ্যমে গেলে অর্থ বৃদ্ধি হবে, ধন উপার্জন হবে। তাহলে এটা হলো আপনার কত নম্বর বই হলো? বই 12 নম্বর বই হয়ে গেল। এবার আসছে লাল কিতাব ঘরোয়া টিপস। মায়েরা ঘরে বসে বাড়ির স্বামীর জন্য মঙ্গল কামনার্থে কোন টোটকা টিপসগুলো করবেন, সেই একটা বই হলো। তাহলে এটা হলো আপনার 13 নম্বর বই। এইভাবে পরপর পুজো, নিজের পুজো নিজে করুন। কি করে পুজো করবেন, কোন পুজো করলে কোন রাস্তায় আসবে, কিভাবে ছোট অনুষ্ঠানের মধ্যে পুজোটা করবেন ছোট্ট করে, সেই একটা বই। তাহলে হয়ে গেল 15 নম্বর বই। এবার আসছি আমি কোষ্ঠী বিচার, হাত দেখা। এই হাত দেখবেন, কোষ্ঠী বিচার করবেন কি করে, সেটাও লিখেছি বইটা। এই বইটাগুলো পড়ুন, আপনি নিজেই একটা সুন্দর একটা অ্যাস্ট্রোলজার তৈরি হতে পারবেন। ক্যালকুলেশনগুলো সব দিয়ে দিয়েছি, একদম সংক্ষেপে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয়, পড়তে পারেন। এবার আসুন হনুমানজির টোটকা টিপস চালিসা, বাচ্চাদের জন্য বাড়িতে পাঠ করা। যে বাড়িতে পাঠ হয় সে বাড়িতে অগ্নি চোরের ভয় থাকে না, যেরকম আদ্যাস্তোত্রমে বলা আছে। এবার আসছে সপ্তশতী চণ্ডী, বাংলায় সম্পূর্ণ চণ্ডী পাঠ হয়, সেই চণ্ডীটা বাংলায়। এতগুলো বই লেখা। আজকে এই বই কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে যতদূর ট্রেন যাচ্ছে আর শিয়ালদা স্টেশন থেকে যতদূর ট্রেন যাচ্ছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা খুঁজতে দেখুন, দেখবেন এই বই পাওয়া যায়। খুব বইগুলো মানে এত প্রসিদ্ধ বই এগুলো, সমস্ত কলেজ স্ট্রিট মার্কেট সব জায়গাতে বইগুলো পাওয়া যায়। বহু লোক আমাকে বলেছেন, দাদা আপনার বই বিক্রি করে যে টাকা জমিয়ে রোজগার করেছি, তাতে একদিকে বাড়ির দেওয়াল তুলেছি, কেউ বলছেন আমি বাড়িতে ছাদ ঢালাই দিয়ে দিয়েছি। আমি নমস্কার জানাই তাদেরকে, আমি তাদের মঙ্গল চাই, তাদের আরও ভালো হোক। এখনও আমাকে বই পাবলিশার চাপ দেয়, দাদা আরও কিছু বই লিখুন না। আমি এখন আর টাইম পাচ্ছি না। কেন পাই না? আমি আসলে আপনাদের যে পুজোগুলো, এই যে কালী তারা পুজো, এই ছিন্নমস্তা পুজোগুলো, এই যে দায়িত্বগুলো, বড় বড় জিনিস যেটা আমার বংশে করে সব, আমি ধরুন আজকে যদি টেলিভিশন চ্যানেলে না বসি, তাই বলে কি আমি পুজো করব না? আমার বংশগত পুজো যেগুলো রয়ে গেছে, সেই কোম্পানির আমার হোম যজ্ঞ, পূর্ণিমা, অমাবস্যা, বিদেশের যত লোক রয়েছে তাদের, সেগুলো আমার সারা জীবন আমার চালিয়ে যেতে হবে। সে পুজো আমাকে করতে হবে। কেন 12 মাসে আমাকে একদম বলেই রেখেছে যে দাদা আমাদের যেন পুজোটা বন্ধ না হয়। তার পেটের ভাতের অভাব কোনো, দেখুন বিরাট আয়াল্লাসী বলে আমার কিছু নেই না। আমি রাস্তায় বসে বসে কোনো জায়গায় চা খাই না, কোনো রেস্টুরেন্টে কোনো দিন যাই খেতে, আমি মানে যেতে শিখিনি না, খুব একটা যাওয়া রেস্টুরেন্টে যাওয়া, কোনো ফুর্তি আহ্লাদের জায়গায় যাওয়া শিখিনি। রান্না করে খেতে শিখেছি ভালো মতন, একটা মায়ের মন্দির করেছি, মাকে নিয়ে থাকতে শিখেছি, আর নিজেকে একটা জায়গায় রাখতে শিখেছি, মানে ব্যভিচারী জায়গায় নয় যে এটা আমার নিশানি, রাস্তায় আড্ডা মারবো, রাস্তায় ঘুরবো বা যা ইচ্ছা তাই কিনে খাবো। আমার জীবনধারাটা আমাদের বংশের মতো, আমার দাদুর মতোই হয়েছে। আমি এই স্টাইলে নয়। এখন অবধি নিজের চাটা নিজে করে খাই, এখন অবধি
পরিবারের লোকজন আছে তারা যেটুকু রান্না করে দেন আমি সেটুকু খাই, বা বাস বাইরে কোনো কিছু না চলি। তারপরে বেশিরভাগ তো আমি বাইরেই পড়ে আছি। আজকে কোথায় ঋষিকেশ, কোথায় হরিদ্বার, কোথায় নয়না দেবী, কোথায় কাংড়া দেবীতে, কোথায় মা কামাখ্যা ধামে, কোথায় কঙ্কালীতলা, মানে কোন পুজোটা কার জন্য কোথায় বেস্ট, কোথায় করলে তার জীবনে ভালো কাজ দেবে, আমাকে সেই স্থান কাল পাত্র বিচার করে সেখানে যেতে হয়। তাহলে আমাকে যদি প্রত্যেক দিন অনুষ্ঠান করতে হয়, প্রতিনিয়ত চেম্বারেই বসতে হয়, তাহলে বলুন এই পুজোটা করবো কখন? এটা তো বাস্তব কথা নাকি অবাস্তব আপনি বলুন? চিরবাস্তব কথা। তবে আর একটা জিনিসও বলি, এই যে সন্তানদের বাচ্চাদের পড়াশোনায় একেবারে অগ্রগতি হচ্ছে না, আমি কিন্তু একটা ধর্মান্তরী একটা জিনিস বলে দিই, গণেশ রুদ্রাক্ষ কিন্তু ধর্মান্তরী। গণেশ রুদ্রাক্ষ, একটা রুদ্রাক্ষ বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে পাওয়া যায়, আপনি কিনে বাচ্চাটার গলায় পরিয়ে দিন, আমি বলছি দেখুন পড়াশোনাটা আস্তে 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 ঠিক হয়ে যাবে। বাড়িতে বৃহৎ বাস্তুদোষ, এই বাড়িতে ঢুকলেন বাঁ দিকে সিঁড়ি, যেই বাঁ দিকে সিঁড়ি মানে আপনার বাড়িতে প্রথম হচ্ছে মানে ভালো শুভ কাজ জীবনে কোনোদিন হবে না। এবার বাড়িতে উঠলেন, আপনি ওঠার পর আপনার ঈশান কোণে টয়লেট কিচেন পাশাপাশি, আপনার সে বাড়িতে মানসিক অশান্তি আর শরীর ভালো কোনোদিন থাকতে পারে না, দিনের পর দিন হ্রাস লোপ পাবে, শরীর খারাপ বেশি হবে, মানে অতিরিক্ত শরীর খারাপ হবে, প্লাস অশান্তিতে জর্জরিত হবেন। এবং ঈশান কোণে যদি কোনো ডোবা টিউবওয়েল বা কাপড় জামা কাছাকাছির বা নোংরা ফেলার রাস্তা থাকে, তাহলে সে বাড়িতে কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি মানুষের অনেক আয় উপার্জন সব ধ্বংস হয়ে যায়, অল্টারনেটিভ ব্যবসা শেষ হয়ে যায়, অনেকের আয়ু কমিয়ে নিয়ে আসে। এমনকি বাস্তু যদি প্রচণ্ডভাবে তীব্র খারাপ থেকে থাকে, যদি মনে করেন যে আপনার রান্নাঘরের দরজা আর পেছনে বেডরুমের দরজা পরপর পাশাপাশি, মানে আপনি রান্না করছেন এদিকে, আপনার পেছনে দরজা বেডরুমের দরজা, তাহলে সেই বাড়িতে কি হতে পারে? সেই বাড়িতে কিন্তু একটা সাংঘাতিক জিনিস হতে পারে, যেটার জন্য মানুষের শারীরিক হানি ভয়ঙ্করভাবে হয়ে যেতে পারে, বা অর্থ নাশ বিভৎসভাবে হয়ে যেতে পারে, বা সেই বাড়ির ছেলে মেয়েদের আপনি যতই চান না কেন ভালো হোক, তারা কখনো ভালো পথে পরিচালনা হতে পারে না। এ হচ্ছে বাস্তু ভয়ঙ্কর জিনিস, এই বাস্তুর দোষ। ট্রায়াঙ্গুলার জমি, ট্রায়াঙ্গুলার জমিতে কিন্তু আপনাকে বার স্কেলে স্কোয়ার ফিট দিয়ে মেপে স্কোয়ার ফিটিং করতে হয়, করে স্কোয়ার বার করে জায়গাটা বার করতে হবে, সেই জায়গা বার করার পর সেখানে চক আউট করতে হবে কোথায় কী করা যায়। এই বাস্তুদোষ যাদের আছে তাদের জন্য আমি একটা কথা বলি, আজকের ডেটে অধিকাংশ জানি ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে, সবাই কিনছেন, টয়লেট কিচেন প্রায় পাশাপাশি হচ্ছে, সেক্ষেত্রে এখন তো ভেঙে ফেলতে পারবেন না, তবু আপনাকে আমি একটা ছোট সুরাহা দিয়ে রাখতে পারি। আমার পুজো করা পারদের শিবলিঙ্গ, মার্কারি শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ একটা বাড়িতে রাখুন, সুন্দরভাবে রোজ একটু করে পুজো দিন, মনটাকে শান্ত রাখুন, উনি আপনাকে কিছু হলেও মানে 60% আপনাকে রিকভারি দেবে, 60 থেকে 70%। ঋণ মুক্তি, মানসিক দ্বন্দ্ব কলহ বা স্বামী স্ত্রী অশান্তি বা বাস্তুদোষ নিবারণে পারদের শিবলিঙ্গ অনিবার্যবশত আপনারা বাড়িতে পুজোটা করুন। আমি বলছি আপনারা করুন, করে দেখুন। বহু টাকা তো জুয়া খেলে, বহু টাকা মনে করুন রেস্তোরাঁয় খেয়ে, বহু টাকা নষ্ট করে, এই যে আজকে এটা কিনছেন ওটা কিনছেন, বাড়িতে নিয়ে যা ভেঙে চুড়ে যাচ্ছে, এটাকে তো জুয়াকালেই বলে, এ তো কোনো কাজে লাগে না। সে নষ্ট না করে এই টাকার একটা পারদের শিবলিঙ্গ বাড়িতে রেখে দেখুন না, যদি আপনার অর্থ সমাগম হয়, যদি বাস্তুটা ভালো হয়। যাদের দোকান পরপর দোকান, মাথায় হাত দিয়ে বসছেন যে আমার বিক্রি কবে হবে, সব দোকানে বিক্রি হচ্ছে, আমার হচ্ছে না কেন? আমি আপনাকে বলি আপনার বাস্তু এনভায়রনমেন্টটা খারাপ আছে, বা যেসব লোকজন আসছে সব লোকজন পরিশুদ্ধ না, অনেক রকম লোক অনেক জায়গায় ঘুরে ঘেটে দোকানে ঢুকছে। এই নেগেটিভ এনার্জি দোকানে ঢুকে গেলে সেই দোকানে একটা মানুষ যে পৌঁছাবে তার তো শারীরিক একটা পজিটিভ এনার্জি চাই। একটা মন্দিরে যে যাবেন, আপনার মনের মধ্যে তো ওই মন্দিরের দেবতার প্রতি আকৃষ্ট আছে যে আমি ওই মন্দিরে যাচ্ছি, এখন তিনি আসছে আপনার দোকানে, মাথায় রয়েছে আমার এরপরে হসপিটাল যেতে হবে। এই যে নেগেটিভ ব্যাপারগুলো আসছে, নেগেটিভ ব্যাপারগুলোকে পজিটিভ হচ্ছে না, যার জন্য আপনার দোকানটা পজিটিভ আসছে না, আপনার দোকান চলছে না। আপনি করবেন কি, সঙ্গে সঙ্গে একটা স্বাস্তিক পিরামিড, একটা ক্রিস্টাল প্লান্ট নিয়ে দোকানের দুপাশে আপনি টাঙিয়ে দেবেন বা দোকানের ভিতরে রেখে দেবেন, ব্যাস। তাতে কি হবে, যেই পা দিক না কেন নেগেটিভ এনার্জিটা স্বাস্তিক পিরামিডটা টেনে নেবে, আর ক্রিস্টাল প্লান্টটা কী করবে, সুসজ্জিত করে আপনার দোকানটাকে আস্তে করে আবার ফুলিয়ে ফালিয়ে বিক্রিটা শুরু করে দিল, বিক্রি আরম্ভ হয়ে গেল, বিক্রি হবেই। বাড়ির মধ্যে যাদের দেখবেন বাড়িতে রাস্তায় দোকান, চায়ের দোকান, ও জুতোর দোকান, অমুকের দোকান, তমুকের দোকান, তারা তো দোকানে কিছু রাখতে পারবেন না, কেন ওখানে তো রাত্রে গুটিয়ে ফেলতে হবে, তো তাদের জন্যও কিন্তু রাস্তা করে রাখা আছে। কারণ আমার কাছে মা বোন ভাই বোন সব কিন্তু এক, যারা ফুটে দোকান করে তারাও যেমন আমার আদরের, আর যারা মল করে বসে আছে তারাও আমার আদরের, আমার কাছে কিন্তু আলাদা কিছু নেই, দেবাশিসদা কিন্তু সবার জন্য। তো তাদের জন্য বলছি আমি, বাড়িতে একটা অষ্টলক্ষ্মী চৌকি রাখুন, রাত্রিবেলা যখন বাড়ি ফিরবেন সুন্দর করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে মাকে ধূপকাঠি আরতি দিয়ে পুজো দিয়ে বলুন, মা কালকে দোকানে যাচ্ছে তুমি একটু দেখো, ওই ফুলটা পরের দিন সকালে নিয়ে চলে যান দোকানে, অষ্টলক্ষ্মী চৌকিটা রেখে, আপনি দেখবেন যে আপনার কীভাবে সুফল দেয়। আর একটা বিষয় বলছি, পিরামিডস, এই যে পিরামিড, অ্যান্টিক পিরামিড,
ঠিক আছে, বিগ পিরামিড, ব্ল্যাক পিরামিড, ইজিপশিয়ান পিরামিড, এগুলো কিন্তু অনিবার্য বশত বলছে ভীষণ কাজ দেয়। মানে মানে আপনাকে বোঝাতে পারবো না, এক একটা মডেল। আপনি যখন আসবেন, আজকে দেবাশিসদা সেই দেবাশিসদা কেন বা ফুটপাথ থেকে জিনিস নিয়ে সেখানে আমি রাখি না। আমার এখানে যারা এসছেন তারা দেখেছেন, আমি আপনাদেরকে বলছি ইজিপ্ট থেকে আমার এখানে জিনিস আছে, মিশর থেকে আসে। এক একটা স্ট্যাচু কথা বলে, যে আপনি বলে দেবে এই স্ট্যাচুটা নিয়ে এখানে রাখুন। ওই স্ট্যাচু কেন, কি কারণে, স্ট্যাচু বলে দেবে যে আপনার কি করে কি ব্যবসাটাকে কোন দিকে নিয়ে যেতে পারে, আপনার বাড়িটাকে কোন দিকে নিয়ে যেতে পারে, আপনার বাস্তুটাকে কি করে ধ্বংস করতে পারে। এক এক রকম পিরামিড যেগুলো আমার কাছে আছে, সেগুলো আপনারা এন্টার ওয়েস্ট বেঙ্গল কলকাতা কোথাও দেখেননি। সে সমস্ত পিরামিডস আমার কাছে আছে, যেগুলো দেখলে শিহরণ দিয়ে উঠবে না যে এরকমও পিরামিড হয়। অ্যাবসলিউটলি হয়। কেন আমি মিশরে গেছি, ইজিপ্টে আজকে একবার যাইনি, অনেকবার গেছি। ইজিপ্টে যাওয়ার পর ইজিপ্টের পিরামিড যে আছে, যেটা গিজা বলে, তার ভেতরে আমি থেকে অনেক অ্যানালাইসিস করেছি, অনেক ঘেঁটেছি। আজকে পিরামিডকে আমি স্যালুট করি, মারাত্মক জিনিস। বাড়িকে ঠিক রাখার একদম A1 A গ্রেড পারদের শিবলিঙ্গ আর পিরামিড। আর দ্বিতীয় কথা হচ্ছে চেম্বার আমার কোথায় কোথায় আছে, ব্যাঙ্গালোরে আছে, বম্বেতে আছে, দিল্লিতে আছে, আগরতলাতে আছে, গুয়াহাটিতে আছে, বাংলাদেশে আছে। প্রতিটা দেশের মানুষকে আমি আমার প্রণাম জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি একটা শুধু মন থেকে চাই, ভালো থাকুন। ঠিক সময় হলে আমি পৌঁছাবো, টেলিভিশনে দেখতে পাবেন কখন কোথায় পৌঁছাচ্ছি, সব বিবরণ দেওয়া থাকবে। এবার আমি বলছি একটা কথা, যে আমি বসি বৃহস্পতিবার বিনায়ক অ্যাস্ট্রোপন্ট শোভাবাজার মেট্রোর পাশে, সপ্তাহে একদিন বৃহস্পতিবার। এখানে আসবার কয়েকটা নিয়ম আছে, কিন্তু আপনি 10:30টার সময় এখানে আসবেন, 1টা অবধি নাম লেখা হয়, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অগ্রিম বুকিং কোনো কিছু নেই এখানে, কোনো দিন অগ্রিম বুকিং না। ফোন করতে হলে 11টা থেকে সন্ধ্যে 7টা-8টার মধ্যে ফোন করে কনফার্ম জেনে নিন আমি বসছি কিনা, তবেই আসবেন। আমি কিন্তু সবসময় বসি না, বৃহস্পতিবারও হয় না অনেক সময় বসা, সেটা জেনে আসবেন। আর 1টার পরে সে হাত জোর করবেন না, রিকোয়েস্ট করবেন না যে দাদাকে একটু বলুন আমার নামটা লিখতে, আমি কিন্তু অ্যালাউ করব না। আপনারা আসার আগে যদি রাস্তা না চিনতে অসুবিধা হয় 10বার ফোন করুন, আপনাকে গাইড করা হবে। কিন্তু আপনি এটা এসে বলবেন না ট্রাফিক জ্যামে পড়ে গেছিলাম, কারণ আমি যদি টাইমে আসতে পারি আপনাকেও টাইমে আসতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ল্যান্ডফোন একটা আছে, যেটা 7টার পরে করবেন না। তার কারণ হচ্ছে ওখানে অফিস বন্ধ হয়ে যায়, 7টার পরে কেউ ফোনটা তোলে না, মিস রিং হবে। এবার চাইছেন আমি এতগুলো জিনিস কি করে কিনবো দেবাশিসদা, আমার তো ইচ্ছা একটা পারদ শিবলিঙ্গ কিনি, আমার তো ইচ্ছা বইগুলো কিনি। সুতরাং আমি একটা কথা বলি, আপনি এক কাজ করুন, আমাদের 3টে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যাচ্ছে, স্টেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা নোট করে আমাদের কাস্টমার কেয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করুন, ওনাদেরকে বলুন যে আমরা কি করে বইগুলো নেবো। আপনাকে বলে দেবে যে কোথায় যাবে, কত টাকা লাগবে বইগুলোর দাম, বা পারদ শিবলিঙ্গ কত টাকা দাম, বা ক্রিস্টাল প্যান কত টাকা দাম, এগুলো আপনাকে জানবে। প্লাস এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে বলে জমা করতে, আপনি জমা করবেন, করে ফোন করবেন, আপনার ডিটেলসটা ওরা নিয়ে নেবে, নিয়ে আপনার বাড়ির উদ্দেশ্যে, বহু বছর ধরে যাচ্ছে আপনার যার বাড়ির উদ্দেশ্যে আমার নিজের হাতে প্রাণ প্রতিষ্ঠা করা পারদ শিবলিঙ্গ আপনার বাড়ি পৌঁছে যাবে। আর একটা কথা, অনুষ্ঠান চলাকালীন এটা ভুল করে কেউ ফোন করে বলবেন না যে আমাকে একটু কথা বলতে দিন তো, এটা কিন্তু লাইভ অনুষ্ঠান নয়। আর দ্বিতীয় কথা, ফোনে আমার সাথে কথা বলার কোনো চেষ্টা করবেন না, হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, প্রচণ্ড কাজে থাকি, আমি সারাদিন ফোন ধরাধরি এগুলো পছন্দ করি না। ফোনই যদি ধরতে থাকবো তাহলে আপনাদের সমস্যার সমাধান করব কখন? এই ফোন ধরার জন্য, অ্যাপয়েন্ট করার জন্য 2জন রয়েছে, কিন্তু এই হেল্পলাইনে ফোন করুন 8420407543। আর 2টো নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে দেশ থেকে ইচ্ছা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপেও কলিং করতে পারেন। এবং আরেকটা আছে আপনার 8334906072, 4926072, এই নম্বরেও ফোন করতে পারেন। এতেও হোয়াটসঅ্যাপ আছে, যারা বাংলাদেশ থেকে ফোন করছেন হোয়াটসঅ্যাপে করতে পারেন, যারা বিদেশ থেকে করছেন হোয়াটসঅ্যাপে করতে পারেন। ভাইবার, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ডুও সমস্ত কিছু সুবিধা রয়েছে। সুতরাং কানেক্টেড হওয়ার জন্য কোনো প্রবলেম নেই। তাহলে আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। শুধু একটাই, যাওয়ার আগে একটা কথা বলবো, হে জগৎজননী, সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকুক, পৃথিবীটা আবার হেসে উঠুক, আবার সবাই হাসতে হাসতে বলুক জয় মা কামাক্ষার জয়। আজকে আসছি, আবার পরের অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকুন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।